আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রিজার্ভ চুরির বিতর্কে ডক্টর আতিউরের পদত্যাগ, ফজলে কবির নতুন গভর্নর, 2 ডেপুটি গভর্নরকে অপসারণ, ব্যাংকিং সচিব ওয়েলটি, বাংলাদেশ ব্যাংকের মামলা। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের দায়ে সরকারের পদত্যাগ দাবি বিএনপির, চোরের মুখে সমালোচনা মানায় না বলছে আওয়ামী লীগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি, পরোয়ানার কপি এখন কেন্দ্রীয় কারাগারে। আদালত অবমাননার অভিযোগে 2 মন্ত্রীকে আবারও তলব, 20 মার্চ সশরীরে হাজিরের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। রিজার্ভ থেকে ডলার চুরির কেলেঙ্কারি মাথায় নিয়ে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন গভর্নর ডক্টর আতিউর রহমান। তার পদত্যাগকে সাহসী পদক্ষেপ এবং বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ডক্টর আতিউরের পদত্যাগের পরপরই মঙ্গলবার সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয়েছে নতুন কমিটি। অপসারণ করা হয়েছে ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে। সেই সাথে ব্যাংকিং বিভাগের সচিবকে ওএসডি করা হয়েছে। সোমবার দিল্লি থেকে দেশে ফেরার পরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের দায়িত্বে থাকা না থাকা নিয়ে জোরালো গুঞ্জন ওঠে। অর্থমন্ত্রীও আভাস দেন কেন্দ্রীয় ব্যাংকে বড় পরিবর্তন আনার। শেষ পর্যন্ত সে কথাই বাস্তবে রূপ পায় যখন মঙ্গলবার 11টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান ডক্টর আতিউর রহমান। সে সময় তিনি বলেন, দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তাই তার হাতে এই পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। তার এই পদত্যাগের বিষয়টি কিছুক্ষণ পরই নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আতিউরের পদত্যাগকে প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর আতিউর রহমানের এই পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাইড হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার লোপাটের ঘটনা নিয়ে মঙ্গলবার প্রথমে সকাল 11টা এবং দ্বিতীয় দফায় দুপুর 2:30টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করেন অর্থমন্ত্রী। ডক্টর আতিউরের পদত্যাগের পর নতুন গভর্নর হিসেবে সোনালী ব্যাংকের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। He is now in নিউ ইয়র্ক, 18 তারিখে ফিরবে। স্যার কোন কমিটি স্যার গঠন করার ব্যাপারে? হ্যাঁ, ওটা তো ওই যে বলেছি তো, তার গভর্নর মিস্টার ডক্টর ফরাস উদ্দিন, তার তো কমিটি অলরেডি আই হ্যাভ অ্যানাউন্সড। নানামুখী সব ঘটনার মধ্যে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম জানান, ডলার হ্যাকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকেরও ত্রুটি রয়েছে। মামলা হবে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধেও। আমরা তো ওইখানকার যে বিদ্যমান আইন এবং ওইখানে আমরা বাংলাদেশ সরকার অনুমোদন নিয়ে যে লয়ার নিয়োগ করব, উনি ওইখানকার আইন কানুন দেখেই মামলা করবেন। সাংবাদিকদের সঙ্গে আবুল কাশেমের কথা বলার কিছুক্ষণ পরই তাকে অপসারণের খবর জানান অর্থমন্ত্রী। দেশের প্রথম নারী গভর্নর নাজনীন সুলতানাকেও দেয়া হয় অব্যাহতি। দুজন ডেপুটি গভর্নরের কি হবে, দে উড বি টার্মিনেটেড। আর আই থিঙ্ক এতটুকু আমি জানি। স্যার আসসালামু আলাইকুম, আপনার সেক্রেটারি ওনাকে ওএসডি রিজার্ভ থেকে একসঙ্গে এত বেশি অর্থ হ্যাকিংয়ের ঘটনা তদন্তে নেমেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার-আই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি বলেই স্বেচ্ছায় বীরের মতো পদত্যাগ করেছি বলে দাবি করেছেন সদ্য পদত্যাগী গভর্নর ডক্টর আতিউর রহমান। তার পদত্যাগে প্রধানমন্ত্রী মর্মাহত, প্রধানমন্ত্রীর চোখে পানি ছিল বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের 10 কোটি মার্কিন ডলার হ্যাকের সাথে দেশি বিদেশি যেই জড়িত থাকুক তাদের বিচারেরও দাবি করেছেন ডক্টর আতিউর রহমান। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের পর নিজ অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাতে 3:15টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য পদত্যাগী গভর্নর ডক্টর আতিউর রহমান। মনে কষ্ট থাকলেও সাংবাদিকদের সামনে আসেন হাসি মুখেই, তুলে ধরেন তার পদত্যাগের কারণ। খুব ভালো লাগছে যে আমি একটা তৃপ্তির সাথে এবং অনেকটা বীরের বেশে মাথা উঁচু করে
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারছি। আমি চাইনি আমার প্রধানমন্ত্রীর কোনো বিতর্ক হোক। তো সেই জন্যে আমি স্বেচ্ছায় আমি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি পদত্যাগ করেছি। তিনি যেহেতু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি তার হাতেই আমি আমার পদত্যাগপত্র পেশ করেছি এবং তিনি মর্মাহত হয়েছেন, 2 চোখ দিয়ে তার পানি বের হয়েছে, তারপরেও তিনি গ্রহণ করেছেন এবং বলেছেন আমাকে যে আমাদের দেশে তো এরকম সংস্কৃতি খুব বেশি নেই যে স্বেচ্ছায় পদত্যাগ করে। আপনি আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিজার্ভ হ্যাকের ঘটনায় তিনি কি করবেন প্রথমে বুঝে উঠতে পারেননি, তবে দাবি করেন প্রধানমন্ত্রী সহ সকলকে ঘটনা জানানো হয়েছে। আমাদের একটু সময় লেগেছে এবং সেন্ট্রাল ব্যাংক আপনারা জানেন আপনি যেটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান, তার নিজস্ব কিছু প্রোটোকল আছে। এক সেন্ট্রাল ব্যাংকের সাথে আরেক সেন্ট্রাল ব্যাংকের MOU আছে। সুতরাং এগুলো সেট রুলস, এই রুলসের অধীনেই কিন্তু আমরা কাজ করেছি এবং কাজ করে আমরা যখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এনেছি, যখন বুঝতে পেরেছি যে টাকাগুলো ফেরত আসবে, বাকিগুলো এসে গেছে এবং যাদের সাথে আমরা ব্যবসা করি তাদের সাথে আবার নতুন করে প্রোটোকল সাইন করেছি, তখন আমরা জানিয়েছি, সরকারকে জানিয়েছি। মাননীয় অর্থমন্ত্রীকে আমি লিখিত দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছি এবং তিনি বলেন, দেশি বিদেশি যে জড়িত থাকুক তদন্ত করে তাকে খুঁজে বের করা হোক। আমি চাই যারা এই ঘটনার সাথে দেশে কিংবা বিদেশে জড়িত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেওয়া হোক এবং সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। সদ্য পদত্যাগী গভর্নর তার সময় মোবাইল ব্যাংকিং, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। সেই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রতি নজর দিতে সরকারের প্রতিও আহ্বান জানান বিদায়ী গভর্নর ডক্টর আতিউর রহমান। ধন্যবাদ সবাইকে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ যথেষ্ট নয়, বরং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। অভ্যন্তরীণ ব্যাংক কর্মকর্তাদের সম্পৃক্ততা, আইটি সেক্টরে দুর্বলতার বিষয়টিও খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। গভর্নর সাহেবের পদত্যাগটা তো কোনো সমাধান না। বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে বিতর্কিত অবস্থায় সুচারুরূপে দায়িত্ব পালন করাটা বেশ কঠিন। সুতরাং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সঠিক। আইটি সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, যেটার মাধ্যমে এই ট্রানজ্যাকশনগুলো হয়, লেনদেন, সেই সিস্টেমে কোনো দুর্বলতা আছে কিনা যার ফলে বাইরের থেকে কেউ এই সিস্টেমে ঢুকে এই কাজটা করতে পেরেছে, আভ্যন্তরীণ কোনো যোগসাজশের ফলে এই ঘটনা ঘটেছে কিনা। তো সেরকম কোনো প্রমাণ পাওয়া গেলে তাহলে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ, দর্শনীয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে লাগবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের ব্যাক অফিস অব দ্য ডিলিং রুমের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা মঙ্গলবার বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন পাচার হয়েছে। এর মধ্যে $20 মিলিয়ন উদ্ধার করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলা নেওয়ার পর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, মঙ্গলবার বেলা 2:30টায় দায়ের করা ওই মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও 54 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শুধু গভর্নর নয়, বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের দায়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দুর্নীতির এই ঘটনায় গভর্নরের পাশাপাশি সব ডেপুটি গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও শাস্তি দাবি করেছেন দলটির নেতারা। গভর্নরের পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির সাথে সরকারি দলের রাঘব বোয়ালরা জড়িত। আসন্ন 19 মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য বরাদ্দ পাওয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শনে যান কাউন্সিলের নিরাপত্তার দায়িত্বে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ। এ সময় হান্নান শাহ বলেন, সব ষড়যন্ত্রের বাধা পেরিয়ে কাউন্সিল সফল করা হবে। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা লুটের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। সরকার নিজে তারা তাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না। এই যে কেলেঙ্কারি, এটা নিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি করা উচিত, দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। একমাত্র গভর্নর সাহেবকে ওই অভিযোগের ফাঁসিতে ঝুলিয়ে কোনো লাভ হবে না। ওনার সাথে যে 10-12 জন ডেপুটি গভর্নর আছেন
তাদের যদি সত্যিকার অর্থে দেশপ্রেম থাকতো তাহলে এমন ঘটনা ঘটতে পারতো না। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা নিয়ে সরকার তামাশা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের মাধ্যমে এই প্রমাণ হয় যে এই অর্থ চুরির সাথে শুধু তিনি দায়ী নন, এর সাথে সরকারের উচ্চ মহলও জড়িত। আর্থিক খাতে ভয়াবহ লুটপাটের দায় এড়ানোর জন্য শুধু গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়, চুরির দায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ গোটা সরকারের। তারা দায় এড়াতে পারেন না। আমি আবারও অবিলম্বে প্রধানমন্ত্রী সহ সরকারের পদত্যাগ দাবি করছি। কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশাপাশি ঢাকা মহানগর নাট্যমঞ্চও বরাদ্দ পাওয়া গেছে বলে জানান রিজভী আহমেদ। এদিকে কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে ভারতীয় হাইকমিশনে যান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি জানান, বিজেপি, কংগ্রেস সহ সার্কভুক্ত দেশগুলোর বড় রাজনৈতিক দলগুলোকে কাউন্সিলে দাওয়াত দেওয়া হয়েছে। কালকে আমরা পাকিস্তান হাইকমিশনও দেব, অন্যান্য রাষ্ট্র। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে রিজার্ভ চুরির সমালোচনা মানায় না বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেই দাবি করেন। এই অর্থ চুরির কিছু অংশ আন্তর্জাতিক জুয়ারিদের ক্যাসিনোতে গেছে। যাদের সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে আন্তর্জাতিক জুয়ারিদের সম্পর্ক, যাদের নেতৃত্বে বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বচোরেরা যখন কথা বলে তখন যে এটি ষড়যন্ত্রের অংশ নয়, সেটি আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প, ঘরে ফেরা কর্মসূচি ও গৃহায়ণ তহবিল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক সভায় তিনি একথা জানান। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী বলেন, 2019 সাল নাগাদ সবার জন্য অন্তত একটি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে চায় সরকার। জানান, 2,80,000 দরিদ্র মানুষের গৃহের ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীর বস্তিবাসীর জন্য কামরাঙ্গীরচরে তৈরি করা হচ্ছে ফ্ল্যাট। শেখ হাসিনা বলেন, নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে দরিদ্র মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে। আশ্বস্ত করেন, তাদের মাথা গোঁজার ঠাঁই করে দেয়া হবে। বলেন, ফুটপাত, রাস্তায় কিংবা রেল লাইনের পাশে গরিব মানুষ বাস করবে তা সরকার চায় না। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামের মৃত্যু পরোয়ানার কপি মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দ্রুত এই পরোয়ানার কাশিমপুর কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। এদিকে 15 দিনের মধ্যে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা না হলে নিজামীর ফাঁসি কার্যকরের ব্যবস্থা নেবে সরকার, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার বিকেলে ৭১ মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ বেঞ্চের অপর 3 বিচারপতি এতে স্বাক্ষর করেন। মতিউর রহমান নিজামীর যে আপিলের রায়, সেই রায় প্রকাশিত হয়েছে। 15 দিনের ভিতরে তিনি যদি রিভিউ পিটিশন দায়ের না করেন তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। সন্ধ্যায় রায়ের কপি ও অন্যান্য কাগজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে রাতেই তার লাল কাপড়ে মুড়িয়ে কেন্দ্রীয় কারাগার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় পাঠানো হয়। জাজমেন্টের কপি আমরা জেল সুপার বরাবর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বরাবর পাঠিয়ে দিয়েছি। আর অবগতির জন্য আমরা মাননীয় সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাননীয় সচিব বরাবর আমরা আজকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এক্সিকিউশন ওয়ারেন্ট, তার যে ডেথ পেনাল্টি হচ্ছে সেটা এক্সিকিউশন ওয়ারেন্ট। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে 2014 সালের 29 অক্টোবর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর বিরুদ্ধে আপিল করলে গত 6 জানুয়ারি নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করে আপিল বিভাগ। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হককে 20 মার্চ আবারও আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 9 সদস্যের বেঞ্চ নতুন এই তারিখ দেন। ওই দিন সকালে আপিল বিভাগের পুরো বেঞ্চে আদালতের কার্যক্রম শুরু হলে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। কিন্তু খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পক্ষে আইনজীবী বাশেদ মজুমদার সময়ের আবেদন করেন। সরকারি কাজে দেশের
বাইরে থাকায় আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের এই আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে 20 মার্চ দুই মন্ত্রীকে আদালতে আবারও হাজির হওয়ার নির্দেশ দেন। তবে সোমবার দুই মন্ত্রীর পক্ষেই তাদের আইনজীবী আদালত অবমাননার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন জমা দেন। সম্প্রতি এক আলোচনায় মীর কাসেম আলীর আপিল শুনানিতে করা প্রধান বিচারপতির মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন দুই মন্ত্রী। সেই বিষয়ে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চায় আপিল বিভাগ। নিচে গ্রেটল সিরামিক সংবাদ বিরতির সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। ফুটপাথ ও সড়ক মহাসড়কের পাশে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান শুরু আজ, জানিয়েছেন ওবায়দুল কাদের। ভারতের কাছে পরাজয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ফুটপাথ ও সড়ক মহাসড়কের পাশে অবৈধ দখলের বিরুদ্ধে আজ থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় অটোরিকশার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ফুটপাথ ও সড়ক মহাসড়কের পাশের জায়গা দখল করে যারা ব্যবসা করছেন মঙ্গলবারের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। যে কোনো মূল্যে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানান তিনি। পরে সড়ক পরিবহন মন্ত্রী চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে কাউন্সিলের অনুমতি দেবে সিটি কর্পোরেশন, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সাথে যৌথভাবে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান মেয়র। বিএনপির কাউন্সিল সফল করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। বলেন, গণতান্ত্রিক রাজনীতি চর্চায় পরিবেশ সমুন্নত রাখতে সিটি কর্পোরেশন মহানগর নাট্যমঞ্চে বিএনপির কাউন্সিল করার আবেদন অনুমোদন দেবে। আগামী বর্ষা মৌসুমে 50% জলাবদ্ধতা দূর হবে বলে নগরবাসীকে আশ্বস্ত করেন সাইদ খোকন। এই লক্ষ্যে নগরীর 70% গভীর ড্রেন ও নালা এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেন, লন্ডন সহ বিশ্বের উন্নত শহরগুলোর সাথে ঢাকা শহরকে সমন্বয় করে টুইন সিটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকা শহরকে পরিষ্কার রাখতে সবার সহযোগিতা চান তিনি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে। শহরের একটি বাসভবনে অভিযান চালানোর সময় বন্দুকধারী গুলিতে আহত হয়েছে 4 পুলিশ কর্মকর্তা। সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ব্রাসেলসের বেশ কিছু এলাকায় অভিযান চালায় বেলজিয়াম পুলিশ। তাদের সাথে অংশ নেয় ফরাসি পুলিশও। শহরের দক্ষিণাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। বন্দুকধারীরা সবাই ওই অ্যাপার্টমেন্টের বাইরে অবস্থান নেয়। এ সময় এক ফরাসি পুলিশ কর্মকর্তা সহ 4 জন আহত হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে এক বন্দুকধারী নিহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে সেই নভেম্বরের ভয়াবহ প্যারিস হামলার মূল হোতা সালাহ আব্দুল সালাম নয় বলে নিশ্চিত করেছেন দেশটির প্রসিকিউটর। বন্দুকধারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্যারিস হামলার মূল আসামি ব্রাসেলসে লুকিয়ে আছে এমন ধারণায় নভেম্বর থেকে শহরটিতে ব্যাপক অভিযান চালিয়ে আসছে পুলিশ। এবারে ক্লেমন খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ। ভারতের কাছে পরাজয় দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার বেঙ্গালুরুতে লেডি টাইগারদের 72 রানে হারিয়েছে ভারতীয় নারী দল।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাহানার আলম। দুই ওপেনার অধিনায়ক মিথালি রাজ ও ভি ভ্যানিথা উদ্বোধনী জুটিতে 46 বলে 62 রান তুলে দারুণ সূচনা এনে দেন ভারতকে। অষ্টম ওভারে বোলিংয়ে এসে স্পিনার নাহিদ আখতার ভাঙেন এই জুটি। ভ্যানিথা 38 করে ফিরে যান। এরপর লেগ ব্রেক বোলার রুমান আহমেদ ফিরিয়ে দেন মিথালি রাজকে। তার আগে 42 রান করেছেন ভারত অধিনায়ক। তবে মিডল অর্ডারে হারমান কাউরের 40 ও কৃষ্ণমূর্তির অপরাজিত 36 রানে 5 উইকেটে 163 রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভারত। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ও রুমানা নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে আয়েশা ও সানজিদা দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। তবে শারমিন আক্তারের 21, নিগার সুলতানার অপরাজিত 27, রুমান আহমেদের 12, ফাহিমা 14 ও অধিনায়ক জাহানার অপরাজিত 10 রানে নির্ধারিত 20 ওভারে 91 রান তুলতে পেরেছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। কলকাতায় ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। ভালো খেলেই এই ম্যাচে জয়ের প্রত্যাশা করেছে বাংলাদেশ, বলেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করেই পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস বলেছেন এই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় পাকিস্তান। সম্প্রতি এশিয়া কাপ টি-20তে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, আফ্রিদি বাহিনীর বিপক্ষে সর্বশেষ 2টি টি-20 ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপে ফাইনালে পরাজিত হলেও দুর্দান্ত একটি টুর্নামেন্ট শেষ করে বিশ্বকাপের জন্য দারুণভাবে উজ্জীবিত মাশরাফি বাহিনী। ক্রিকেটের বিখ্যাত গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে এই ম্যাচ খেলা নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ দল। সাকিব ছাড়া বাংলাদেশ দলের সকল ক্রিকেটার এই প্রথম খেলেছেন ইডেনে। টাইগার অধিনায়ক বলেছেন ইডেনে খেলা প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় তার দল। নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করে জয়ের প্রত্যাশা করেছে টাইগাররা। অন্যদিকে বড় গ্রাউন্ডে আফ্রিদি ছাড়াও একাধিক স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। তবে কোচ ওয়াকার বলেছেন জয়ের জন্য ব্যাটিংকেই বেশি গুরুত্ব দিচ্ছে তার দল। স্পিন উইকেট বানিয়ে নিউজিল্যান্ডকে কাবু করার পরিকল্পনায় সুপার 10-এর প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারতের ক্রিকেট। নাগপুরে মারাত্মক টার্নিং উইকেটে স্বাগতিকদের 47 রানে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে 7 উইকেটে 127 রানের স্কোর করে নিউজিল্যান্ড। জবাবে 79 রানে গুটিয়ে যায় ভারত। প্রথম বলে ছক্কা মারার পর দ্বিতীয় বলে আম্পায়ার কুমার ধর্মসেনার বিতর্কিত লেগ বিফোর সিদ্ধান্তের শিকার হন মার্টিন গাপটিল। এরপর মন্ড্রো ও উইলিয়ামসন স্লো উইকেটে দাঁড়াতেই পারেননি। রস টেলরও পারেননি এমন উইকেটে ভারতীয় স্পিনের বিপক্ষে নিজেকে মেলে ধরতে। তবে কোরি অ্যান্ডারসন তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং উইকেটে টিকে থাকার চেষ্টা করেছেন এবং দলের ইনিংসে মূল্যবান 34 রান যোগ করেছেন। শেষ দিকে তাকে ভালো সাপোর্ট দিয়েছেন সান্তার 16 এবং লুক রঞ্চি 11 বলে অপরাজিত 21 রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে কঠিন বিপর্যয় দিয়ে ইনিংস শুরু করতে হয়েছে ভারতকে। নেথান ম্যাককালামের স্পিন দিয়ে বোলিং শুরু করেছে নিউজিল্যান্ড। তার বোলিংয়ে প্রথম ওভারে 1 রান করে ফিরে যান ধাওয়ান। এরপর রোহিত শর্মা 5, রায়না 1 করে বিদায় নিলে তৃতীয় ওভারে 12 রানে 3 উইকেট হারায় স্বাগতিকরা। কোহলি একাই লড়লেও 23 করে ফিরে যেতে হয় তাকেও। যুবরাজ আউট হয়েছেন 4 করে। শেষ দিকে ধোনি 30 রানে বিদায় নিলে পরাজয় নিশ্চিত হয়ে যায় ভারতের। সংবাদ শেষ করব তার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রিজার্ভ চুরির বিতর্কে ডক্টর আতিউরের পদত্যাগ, ফজলে কবির নতুন গভর্নর, 2 ডেপুটি গভর্নরকে অপসারণ, ব্যাংকিং সচিব ওএসডি বাংলাদেশ ব্যাংকের মামলা। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের দায়ে সরকারের পদত্যাগ দাবি বিএনপি, চোরের মুখে সমালোচনা মানায় না বলছে আওয়ামী লীগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি, পরোয়ানার কপি এখন কেন্দ্রীয় কারাগারে। আদালত অবমাননার অভিযোগে 2 মন্ত্রীকে আবারও তলব, 20 মার্চ সশরীরে হাজিরের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলাদেশ এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।